আমার শুরুটা কিন্তু একটা অদ্ভুতভাবে, থিয়েটারের প্রতি ভালোবাসাটা আমার একটা অদ্ভুতভাবে তৈরি হয়েছে। প্রথম ক্লাস 6-এ থাকতে আমি শিরোর স্কুলে পড়তাম। তখন আমাদের ঘোড়ামারা আমার বাড়ি, ওর বাড়ি থেকে খুব কাছে। তখন এই থিয়েটার স্কুলে যখন বই খাতা নিয়ে যেতাম, শিরোর স্কুলে, তখন ভানু ভাই বলে, আসাদুজ্জামান ভানু ভাই বলে একজন অভিনেতা ছিলেন, ওর বাবার শিষ্য। আমি ওর বাবার শিষ্য। হাতে নাড়া বাঁধা বলে না, ওর বাবাই আমার নাড়া বেঁধেছেন। কিন্তু ওই ভানু ভাই প্রথম কিন্তু ক্লাস 6-এ থাকতে একটা নাটক করিয়েছিলেন, কেদার মাস্টার প্রথম অভিনয় করি আমি। কিন্তু ওটাকে আমার বীজ বপন বলতে পারেন, কিন্তু আমার বেড়ে ওঠাটা তারপর তো ভুলে গেছি, 6-এর পর তো ভুলে গেছি। স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, চলে গেলাম, তারপরে মাথা থেকে তো আর সব কিছু নাই, কিছুই নাই মাথা থেকে। শুনতে পাচ্ছেন আপনারা? আমি এইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে মাইক ধরে থাকলে ভাত হয়ে যায়। তো এরপরে আমার বাড়ির, আমি খুব বেশি আমি করে ফেলছি না তো, আমার পরিবারের 2জন ব্যক্তি, আমার কাকা এবং মামা, থিয়েটার করতেন ওর বাবার সাথে। ওর বাবা কিন্তু রাজশাহী শহরে 2জন ব্যক্তি ছিলেন, মাস্টার তফাজ্জল হোসেন ওর বাবা এবং নাড়ু বাবু। আমার আব্বা খুব থিয়েটার পাগল বললে ভুল হবে, শিল্প পাগল মানুষ ছিলেন। যেমন আমরা কে কোন ক্লাসে পড়ছি, আমার ভালো নাম কি উনি জানতেন না, যাই তুই কোন ক্লাসে পড়িস এরকম। কিন্তু আমরা পরীক্ষাতে ফেল করলাম না পাস করলাম সেটা তার বিষয় না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু শিখতে হবে। নাটক, গান, নাচ, আমরা 6 ভাই বোন, প্রত্যেকেই কিছু না কিছু। সেই সময় আব্বা বলতেন, মানে আমি পড়তে না বসলে রাগ করতেন না, কিন্তু রিয়াজ না করলেই তার মাথা খারাপ হয়ে যেত, বা রেডিওতে নাটক আছে স্ক্রিপ্টটা পড়ছি না, মাথা খারাপ হয়ে যেত। আমি মাঝে মাঝে বলতাম যে কি হবে এগুলো করে। আব্বা বলতেন যে কিছুই হবে না, আবার হবে, জীবনটা সুন্দর হবে। শিল্প চর্চা মানুষের জীবনকে সুন্দর করে। ওই সময় অতটা মানে বুঝিনি, কিন্তু এখন বুঝি যে সমাজকে সুন্দর করতে হলে শিল্প চর্চার বিকল্প নাই। সেটা থিয়েটারই হোক, ফিল্মই হোক, যাই হোক, পেইন্টিং হোক, এটা লাগবে এবং লাগাতার লাগবে। এই কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম, আমি নাম বলবো না, আমাদের কোনো একজন প্রফেসর বিজ্ঞানের বলেছেন যে কেন ডান্স ডিপার্টমেন্ট, কেন নাটক ডিপার্টমেন্ট, আর এইসব ডিপার্টমেন্ট করলে তো একটা করলেই হয়, এটা কোনো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংও হয় না, সায়েন্স ডেভেলপ করুক। এরকম যারা মনে করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জীবন সুন্দর হবে না, জীবন কি বলবো প্রগতিশীল হবে না, সুন্দর চিন্তার মানুষ জন্মাবে না যদি শিল্প চর্চা বন্ধ হয়ে যায়। আমার গল্প যদি বলি, আমার গল্প না, আমার বাবার গল্প। বাবা এই বোধটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে শিল্প চর্চা করতেই হবে। উনি কিন্তু একবারও ভাবেনি যে এটা প্রফেশন হতে পারে। এবং আমার মনে আছে প্রথম একটা অনুষ্ঠান করে টাকা দিয়েছিল, খাই রে কান্না, যান এইসব করে কেন টাকা নিব। পরবর্তীতে অবশ্য টাকার জন্যই ঝগড়া করতাম, পেমেন্ট বাকি 3 দিনের, তাড়াতাড়ি দিন। উনি খুব মজা করতেন সবসময় আমার সাথে, এরকম, মানে খুব এত ভালো একটা লোক ছিলেন, এত গুড সোল, মানে নাটক পাগল, মানে শিল্প পাগল মানুষ। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন আমার সামনে দিয়ে, এক পায়ে একটা সাদা সবুজ ওই ফিতার স্যান্ডেল, এক পায়ে সাদা ফিতার স্যান্ডেল, আর ওই পাজামার দড়িটা ঝুলছে। আমি বলছি, মাস্টার সাহেব কি ব্যাপার, আপনার পায়ে জুতো একরকম আর এক পায়ে অন্যরকম। ও তাই নাকি? আরে হবে না,
হাঁটতে পারলেই হলো। এই ধরনের উনি আত্মভোলা লোক ছিলেন, কিন্তু যখন রিহার্সেল করাতেন, মাই গড, মানে তখন কিন্তু কোনো ছাড় নাই। কত যে মার খেয়েছি এবং রাতেও খেয়েছি। মাঝে মাঝে রিহার্সেল করাতেন, এ রহমত তাড়াতাড়ি ম্যাচের কাটে, ম্যাচটাতে মুখে গিয়ে ধরে ম্যাচটাতে স্টেজের দিকে তাকিয়ে আমি ম্যাচ দেবো, কেমন খাই নাই। মানে উনি আত্মভোলা এতই যে আমার কাছে ম্যাচ চেয়ে বসতেন। আমি একবার এসেছি, ও তখন কলকাতায়, আমরা 4 বার আসা যাওয়া করতে পারতাম। কলকাতায় তখন প্রচুর নাটক করছি, এদেশ থেকে থিয়েটার গেল, রামেন্দ্রদার থিয়েটারের দল, আবার রামেন্দ্রদার থিয়েটারের দল আমাদের আনলেন থিয়েটার ওয়ার্কশপকে, হল ঢাকা। এর মধ্যে এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। ওর বাবা আমাকে বললেন যে জলি পড়তে যাবে, ওর ব্যবস্থা করে দাও। মানে কোথায় পড়বে? রবীন্দ্রভারতীতে। তুই যেখানে পড়ছিস তুই তো এখানে করতে না। মানে ভালো কথা, খুব ভালো। মনে মনে একটু পুলো ভাব হলো, কথা বলতে পারতাম না, একটু কথা বলি, এখন তো সুযোগ হবে। আরো তো পাত্তাই দিত না কাউকে, খুবই ইয়ে ছিল, রাজভারী বাপকা, এমন বিশাল কিছু আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, ভর্তি হবে, কোনো প্রবলেম নাই, হবে, করে দিলাম ভর্তি। তোর বাপ গিয়ে দেখি 3 মাস থাকছি, বেটা সুযোগই দিচ্ছে না ওর সাথে কথা। মেয়েকে রাখতে গেছে 2-3 মাস, এর কোনো মানে হয় না। যদি অ্যাডজাস্ট করতে না পারি ফেরত আনবে। ও হ্যাঁ, অ্যাডজাস্ট করতে না পারে ফেরত আনবে। গোপে তা দিয়ে বললাম যে আমার একটা ইট পাতা থাকলো, আমি একটা প্রথমে ইট পেতে রাখলাম, তারপর আপনি ভাবেন আমি বুকিং দিয়ে রাখলাম। তারপরে আস্তে আস্তে একসঙ্গে কাজ করলাম, তারপরে ভাব হলো, ভাব সবই হলো। তারপরে তো আগে চলে আসলো, আমি একটু পরে আসলাম, ও ঢাকা ইউনিভার্সিটি জয়েন করলো, আমি চলে এসে থিয়েটারে যোগ দিলাম। যখনই আপনাদের মধ্যে কেউ আসে, আমি দুটো কথা বলি, দুটো কথার মধ্যে মানে একটু কারণ আছে, সেই কারণে না যাই। অটোয় থাকেন, এখানে আসেন, আসলে বেরিয়াপার সাথে আমার খুবই শক্ত থাকে। বেরিয়াপা মনে করে যে হ্যাঁ, তার সমস্ত অধিকার আমার করে, সেটা আমার ভালো লাগে। এর আগে সুবর্ণাপার সাথে তো সরাসরি আমি কোনো কাজ করি, থিয়েটারে না করি, আমি মিডিয়াতেও করি। তা আমি যে কারণে আসলে একসাথে সবাই হবে, আমি বললাম যে আমার একটু সুবিধা আছে, সুবর্ণাপা আমাকে চিনে না। আমি তো বলতে পারবো না যে সুবর্ণাপাকে আমি চিনি না। শর্মিলী আহমেদ বা আপাদের যে অভিনয় এবং এগুলো দেখে না নিজের মধ্যে একটা শিল্পের জন্য শিল্প, যেটা আপা বললেন যে শিল্প পেশাদারিত্বের জায়গাটা, তার চেয়েও যে শিল্পটাকে আগে শিল্প করে তোলার যে সাধনা সারা জীবনের, সেটা শিখেছি। আর রহমত ভাই এবং জলি আপা দুজনে আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ওনাদের স্নেহধন্য হতে পেরেছি। আমার মনে হয় যে এক জীবনে আমার মানে এই পাওয়াটা পরম পাওয়া, ওনাদের প্রতি অশেষ শ্রদ্ধা। এবং আমি যখন এসেছি রহমত ভাই, আপনার সাথে আমি ডিপার্টমেন্টে দেখা করে এসেছি, আপনার বাসায় গিয়েছিলাম, আপা ছিলেন না, কিন্তু আমি দেখা করে এসেছিলাম। পরবর্তীতে যোগাযোগ হয়নি, কিন্তু আজকে জানলাম আপনি যে এই এতগুলো চড়াই উতরাই পার করেছেন, অসুস্থ ছিলেন। আমাদের ভালোবাসা আছে, আর ছিল ভালোবাসা আছে বলেই তো বেঁচে আছি। নিরাশাবাদী লোক নই, আমি সবসময় আশাবাদী, আমি নিরাশাবাদী নই। কাজেই সব সময় সব দেশের, আপনি ফরাসি বিপ্লব থেকে শুরু করে আজকের দিনে তাকান, একটা যখন কিছু দেশে হয়, সেটা খারাপ কথাই যদি বলি বা ভালোর কথাই যদি বলি, সবকিছু থেকে উত্তরণ হয়, সময় লাগে, কখনো কম কখনো বেশি সময় লাগে, কিন্তু আমি নিরাশাবাদী।